আন্তরিক অভিনন্দন। অবশেষে যেটা খুঁজছিলেন পেয়ে গেলেন। রং লাগানো কাল্পনিক ভূতের গল্প নয়, আসল ভূতের অভিজ্ঞতা। না না, আমার মুখ থেকে নয়, যাদের এই অভিজ্ঞতা তাদের মুখ থেকেই শুনবেন। আপনারও আছে নাকি এরকম কোনো অভিজ্ঞতা? তাহলে দেরি কেন, পাঠিয়ে দিন ডিসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে। একটা সারপ্রাইজ গল্পও আছে, তাই শেষ অবধি শুনুন। তাহলে নিজের সাহসের পরীক্ষা করে নিন। কানে হেডফোন দিয়ে অন্ধকার করে শুনুন এই নিবেদন। কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন নাকি ভয় পেয়ে গেলেন? চলুন শুরু করা যাক। জন্য আমি হচ্ছি রানা। তো প্যারানর্মাল অনেক কিছু দেখা যায়, তো আমরা এটা নিয়ে কেন রিসার্চ করি না? তো জিরো পয়েন্টে এসে আমাদের সাথে কয়েকজন ফ্রেন্ডকে নিয়ে আমরা মানে একটা ভৌতিক ফ্যান ক্লাব গঠন করি। আচ্ছা, যে নেক্সট টাইম যদি আমরা কখনো কোনো প্যারানর্মাল কোনো ঘটনা শুনতে পাই, তাহলে আমরা সেখানে যাবো এবং আসলে কি কারণে ঘটলো ঘটনাটা সেটা উদ্ঘাটন করার ট্রাই করব। তো আপনাদের ঘটনাটা কিরকম? টুইট করার পর রেজাল্ট পাবলিশ হতে 30 থেকে 35 দিন সময় লাগে। তো এই টাইমটাতে আমি আমার নিজের বাসাতে চলে আসি নরসিংদীতে। তো আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই অনেক ফরেজগার, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি তাহাজ্জুদের নামাজও আদায় করে। তো আমাকে আম্মু একদিন বলতেছে যে তোমার তো নামাজের অভ্যাসটা নাই, তো তুমি যদি তাবলিগ অথবা অন্য কোন সিস্টেমে যাইতে পারো তাহলে হয়তো তোমার মধ্যে নামাজের অভ্যাসটা তৈরি হতে পারে। তো আমি চিন্তা করলাম যে না, আম্মু তো ভালো একটা সাজেশন দিছে, দেখি যাইতে পারি কিনা। তো আশেপাশে অনেক ফ্রেন্ডকে আমি ফোন দিয়ে বললাম যে কেউ কি যেতে আগ্রহী কিনা আমার সাথে। একা হয়ে যায় তো তাবলিগে। তো নাহিদকে ফোন দিলাম, ও আমার বাসার সাথেই থাকে। তো নাহিদ বললো হ্যাঁ, আমার অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা কমপ্লিট হয়েছে, আমি তো যাইতে পারবো তোমার সাথে। তো বললাম যাও, ওকে, তো চলো আমরা যাই একসাথে। তো আমি আমার এলাকার স্থানীয় যে মসজিদ আছে ওইখানে তাবলিগের যে গ্রুপ আছে ওনাদের সাথে তাবলিগে যাওয়ার জন্য এই ঢাকা যে কাকরাইল মসজিদটা আছে সেখানে যাই। তো সেখান থেকে আমাদের যে জায়গাটা সিলেক্ট করে দেয় যে 40 দিন সেখানে আমরা একটা চিল্লা দিতে পারবো। তো সেই জায়গাটা হচ্ছে সিলেটের এয়ারপোর্ট এলাকার একটা প্রত্যন্ত অঞ্চল। তো সঙ্গত কারণে আমি এলাকাটার নাম বলতে যাচ্ছি না। তো ঘটনাটা হচ্ছে আমরা যখন ঢাকায় যাই তখন আমাদের সাথে ঢাকা থেকেও আরো 4 থেকে 5 জন লোক পাবলিকের জন্য আমাদের সাথে অ্যাড হয়। তো সেইখানে একজন ছিল, যে একটা ছেলে যে আমাদের এইজেরই, সে এতিমখানা থেকে এসেছে। তো সে আপনি কি আবেগ আপ্লুত হয়ে পড়ছেন বোধহয় ঘটনা মনে করতে গিয়ে নাকি? হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে আমি রানা ভাইকে একটু স্টপ করে দিচ্ছি। তো এখানে দেখা যায় কি ওই উসমান, ওই ছেলেটার নাম ছিল উসমান। তো সেই ছেলেটা আমাদের সাথে যখন কথাবার্তা হয় আমরা ওই মসজিদে যেতে যেতে, তো ও প্রায় আমাদের ক্লোজ হয়ে যায়। তো সেখানে গিয়ে সে আমাদের সাথেই থাকে, একসাথে খাওয়া দাওয়া করি। কিন্তু ওর যখন খাওয়ার সময় হয় এমন একটা প্রবলেম হয় যে ও আমাদের সাথে খেতে চায় না, খায় না। তো আমরা বললাম যে কেন খাবে না? বলে যে ওর একটা পেটের সমস্যা। তো সে করে কি খাওয়ার সময় বের হয়ে যায় মসজিদ থেকে, আবার আমাদের যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তখন সে আবার মসজিদে প্রবেশ করে। তো বললাম যে কি ব্যাপার, তুমি কোথায় গেলে খাওয়ার সময়? বললো যে আমার পেটের সমস্যা, সেই জন্য আমার তাবলিগের খাবার খাই না, আমি বাইরে গিয়ে খেয়ে আসছি। কোথা থেকে খেয়ে আসছো? সে বলে যে কাছে একটা বাজার আছে, তো আমি বাজার থেকে খেয়ে আসছি। তো পরবর্তীতে ভাইয়া আমি আর রানা ভাই যারা ছিলাম তারা সন্ধান করে দেখলাম যে বাজারটা 2 থেকে 3 কিলোমিটার দূরে। তো তার পক্ষে এত অল্প সময়ে বাজার থেকে খেয়ে আসা কখনো পসিবল না একটা স্বাভাবিক মানুষের পক্ষে, কারণ সেখানে এত দ্রুতগামী যানবাহনও নেই। তো দেন আমাদের মনে এটা একটু খটকা লাগে। তো খটকা লাগার পর তারপর থেকে যতবেলা আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু সকাল দুপুর রাত, তো প্রত্যেকবারই সে এই কাজটা করে। সে এরকম 2 দিন চলার পর 3য় দিন সে এই কাজটাই করে। দেন আপনি একটা কথা জানেন যে তাবলিগে গেলে, চিল্লায় যে গেলে একটা মসজিদে সর্বোচ্চ 3 দিন থাকা যায়। তো আমরা সেই মসজিদটা চেঞ্জ করে আরেকটা মসজিদে যাই। তো সেখানে যাওয়ার পর প্রথম দিন যেটা হয় যে সে তো খাই না আমাদের সাথে। তো প্রথম দিন যাই এভাবে রাত্রেবেলা। তো ওই মসজিদটা হচ্ছে আপনার বাথরুমটা একটু দূরে।
তো সেদিন রাত্রেবেলা হঠাৎ করে কেন জানি আমার বাথরুমের প্রয়োজন হয়। তো আমি ঘুম থেকে উঠে দেখি রানা ভাই আর যে উসমান ছেলেটা ওনারা দুজন একসাথে ঘুমাচ্ছে। তা আমার পাশে কেউ নেই। তো আমি উঠে দেখলাম যে আমাদের সাথে আরেকজন ভাই ছিল, সুমন ভাই, উনি জিগি আজকাল করতেছে। তো আমি রানা ভাই আর উসমানকে না ডেকে ভাবলাম যে সুমন ভাইকে বলি। তো দেন সুমন ভাইকে বললাম, সুমন ভাই বললো ঠিক আছে চলো জানিয়েছে। তো এর মধ্যে একটা কথা আমাদের আমির সাহেব বলেছিল যে রাত্রেবেলা যদি কারো বাথরুমের প্রয়োজন পড়ে তাহলে সে কেউ যেন একা না যায়, সাথে একজনকে নিয়ে যায়। তো আমি সুমন ভাইকে নিয়ে গেলাম। দেন আমি বাথরুম সেরে সুমন বললো তুমি একটু ওয়েট করো, আমিও একটু বাথরুম সেরে আসি। তো আমি বাইরে অপেক্ষা করলাম। তো অপেক্ষা করার অবস্থায় আমি চারিপাশটা একটু খেয়াল করে দেখতেছিলাম। তো হঠাৎ করে আমার মসজিদের দিকে খেয়াল গেল। তো মসজিদটা ছিল বাথরুমটার মসজিদটা মুখোমুখি ছিল, দুটা ফ্রন্ট সাইডে ছিল। তো আমি দেখলাম যে মসজিদটার বারান্দায় কেউ একজন কোরআন তেলাওয়াত করছে। আর কোরআন তেলাওয়াতের সুরটা এত সুন্দরভাবে ভেসে আসছিল আমার কানে যে এটা শুনতেই ইচ্ছা করছিল। বাট আমার এইটুকু কৌতূহল হয় যে এত রাতে কে কোরআন তেলাওয়াত করতেছে। তো পরে ভাবলাম যে না, হয়তোবা কেউ উঠে কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা করছে, সে উঠে কোরআন তেলাওয়াত করছে। দেন সুমন ভাই বের হয়ে আসলো, সুমন ভাইকে নিয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় একটু খেয়াল করলাম যে কি হতে পারে। তো তাকে দেখলাম যে উসমান যে ছেলেটা, তার পরনে যে পাঞ্জাবিটা ছিল তার পাঞ্জাবির মতন পাঞ্জাবি। তো ভাবলাম যে উসমান তো তখন ঘুমিয়েছিল। বাট আমরা উপরে গিয়ে দেখলাম যে উসমান ঘুমাচ্ছে। উসমান কি পাঞ্জাবি পরে ঘুমায়? হ্যাঁ, তাবলিগে গেলে স্বাভাবিক পাঞ্জাবি অথবা গেঞ্জি, তো যে যেটা পরে ঘুমায়। ঠিক আছে। তো দেন আমি উপরে গিয়ে পুরাই শক যে কি ব্যাপার, উসমানের মতো একজনকে দেখে আসলাম, সে নিচে কোরআন তেলাওয়াত করতেছে, অথচ উপরে সাথে একটা উসমান ঘুমাচ্ছে রানা ভাইয়ের সাথে। বাট এটা কি করে সম্ভব? তো সেদিনকার মতন আমি সেটা কারোর সাথে শেয়ারও করিনি বা সুমন ভাইকে কিছু জানাইনি। তারপরে আমরা রানা ভাইয়ের কাছে চলে তারপরে ঘটনাটা ভাইয়া তারপরের দিন রাতের বেলা আমার সাথে সেম কাহিনী ঘটে। আমার রাতের বেলা হঠাৎ করে ওয়াশরুমের দরকার পড়ে। তারপর নাহিদ যেহেতু আমার ক্লোজ, ওকে নিয়ে আমি রাতের বেলায় ওয়াশরুমে যাই নিচে। তো ওয়াশরুমে যাওয়ার পর যখন আমি ব্যাক করতেছি মসজিদে উঠবো, সাডেন আমি শুনতে পাই যে কেউ একজন কোরআন তেলাওয়াত করতেছে অনেক মধুর সুরে। তারপর নাহিদকে জিজ্ঞেস করলাম যে তুমি কি শুনতে পাচ্ছ কিনা। বলে যে হ্যাঁ, আমি কালকেও শুনতে পাইছি, আজকেও শুনতে পাচ্ছি। তো উপরে আমরা ওই দিকে একই ঘটনাই ঘটলো, আপনারা গিয়ে দেখলেন যে উসমান ঘুমাচ্ছে এবং যে লোকটা তখন কোরআন পড়ছিল তারও হচ্ছে পরনে উসমানের মতোই পাঞ্জাবি। আচ্ছা। তো পরের দিন ওই দিন রাতে আর আমরা এটা নিয়ে তেমন ঘাটাঘাটি করি নাই। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমি আর নাহিদ গিয়ে আমাদের পাশে যে বড় ভাইয়া ছিল সুমন ভাইয়া, উনাকে গিয়ে এই কাহিনীটা আমরা শেয়ার করি। তো শেয়ার করার পরে উনি বলতেছে যে আসলে কাহিনীটা তো একটু কেমন অদ্ভুত একটা কাহিনী, তো চলো আমরা এটা আমাদের মধ্যে যে মুরব্বী আছেন আমির সাহেব, তো ওনার কাছে যাই, উনি দেখি কি বলেন এই কাহিনীটা কি হয়। তো আমরা ওনাকে যাওয়ার পর উনি বলে যে তোমাদের সাথে যে কাহিনীটা ঘটতেছে এটা কিন্তু নর্মাল কোনো কাহিনী না, তোমরা যদি নেক্সট টাইম এমন কোনো কাহিনী শুনতে পাও বা দেখতে পাও তাহলে আমাকে সাথে সাথে জানাবা। তো ভাইয়া সেদিনের মতো তৃতীয় দিন রাতের বেলা আমি ঘুমাচ্ছি না, তেমন ঘুম একটা ভাব, এবং নাহিদ তো মনে হয় যে ঘুম তার একটা ভাব। তো আমরা মানে ঘুমাচ্ছিও না, আবার ঘুমের একটা লক্ষণ, আদৌ ঘুমের একটা অবস্থা। তো সাডেন যে খেয়াল করলাম আমার সাথে যে উসমান ছেলেটা আছে তার ভিতর থেকে একটা ছায়ার মতো কি জানি উঠে বসলো। তো আপনাকে বলে রাখি যে মসজিদের ভিতর কিন্তু ডিম লাইট জ্বালানো ছিল, মানে কিছু একটা গেলে বা আসলে আমরা কিন্তু আন্দাজ করতে পারবো জিনিসটা। তো কি জানি ওর ভিতর থেকে উঠে বসলো, বসে উঠে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। তো সাথে সাথেই আমি নাহিদকে ডেকে বলি যে নাহিদ তুমি উঠো তাড়াতাড়ি। তো ও উঠলো, ও সেম কাহিনী দেখলো। দেখার সাথে সাথে আমাদের যে বেড, মানে আমরা যেখানে ঘুমাইছি সেটা বিছানার চাদর কাঁথা যা ছিল তা দিয়ে আমরা উসমানকে চাপিয়ে ধরি জোরে, যে সে যেন পালাতে না পারে, বা সে ঠিকই সে এখানে থাকে কিনা নাকি নিচে গিয়ে কোরআন তেলাওয়াত করে সেটা দেখার জন্য। তো আমরা যখন এমন হইচই ফালাই দিই তখন আশেপাশে আমাদের সাথে যত তাবলিগের লোক ছিল সবাই জেগে যায়। জেগে আমি সাবাসে তাড়াতাড়ি এসে বলে যে তুমি মসজিদের লাইটটা অন করো। তো মসজিদের লাইটটা যখন অন করতে গেল তখন দেখি যে আমাদের কাঁথার নিচ থেকে কি যেন সরে যাচ্ছে হঠাৎ করে।
তো সরে যাচ্ছে, কি সরে যাচ্ছে, তো বললো আমি সাথে তোমরা কাঁথাটা উঠাও, দেখি কি আছে কিনা এই জায়গায়। তো আমরা সাথে সাথে কাঁথাটা উঠাই। উঠানোর পরে যে দেখি উসমান যে জায়গাটায় ঘুমাচ্ছিল সেই জায়গাতে কেউ নেই। বাহ, খুবই মিস্ট্রিয়াস একটা ঘটনা। তারপর সাথে সাথে ভাই আমরা কিন্তু নিচে যাই যে কোরআন তেলাওয়াত কি সে করতে গেল নাকি সেটা যাচাই করার জন্য। তো নিচে গিয়ে দেখি যে অন্যান্য দিনের মতো সেই মানে কেউই নাই এই জায়গার মধ্যে। তো এর পরে আপনারা খোঁজ নিয়েছিলেন? পরে খোঁজ নিয়েছিলাম উসমান যে গেল, আর ওর কোনো খোঁজ খবর পাওয়া গেল না, কোনোদিন তাকে দেখেননি? দেখে নাই। এবং ওর পরনের যে পাঞ্জাবি, পাজামা বা টাওয়েল ছিল সবগুলোই পড়েছিল আর কি মসজিদের মধ্যে। আচ্ছা, কেমন লাগলো তাহলে আজকের আসল ভূতের অভিজ্ঞতা? না না, আরেকটু বাকি আছে, ভয় পাওয়া আরেকটু বাকি, কারণ এবার শুনবেন আজকের সারপ্রাইজ ভূতুরে গল্প। চলুন শুরু করা যাক। সন্ধ্যের সময় প্রত্যেক দিনের অভ্যেস মতো আমরা কয়েকজন ক্লাব ঘরের মধ্যে জমা হলাম। বড়দা সিগারেটের শেষাংশটুকুতে লম্বা একটা শুক টান দিয়ে সেটা সযত্নে অ্যাস্ট্রের উপর রেখে দিল। তারপর আস্তে আস্তে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ভূতের গল্প তোমরা অনেকেই শুনেছ, কিন্তু ভূতের মুখে ভূতের গল্প কেউ শুনেছ কি? অমূল্য এক কোণে বসে একখানা সচিত্র বিলিতি মাসিক পত্রের পাতা উল্টাচ্ছিল। বলল, অসম্ভব, একটা কিছু বড়দার বলাই চাই। বড়দা বলল, আপাত দৃষ্টিতে ঘটনাটা অসম্ভব বলে মনে হতে পারে বটে, কিন্তু আসলে তা নয়। তবে বলি শোনো। অমূল্য তাড়াতাড়ি বলে উঠল, না না, আরে আজ যে আমাদের সাহিত্য সভার অধিবেশন অতুল, তোমার সাহিত্যে বস্তুতন্ত্র প্রবন্ধটা তাহলে। ঋষি বলল, কাল হবে। বস্তুতন্ত্রের চেয়ে বড় জিনিস আজ এসে পড়েছেন। বড়দা, আরে তোমার গল্প শুরু করো। অমূল্য অস্থির হয়ে বলল, আজ তাহলে বড়দার কতগুলো মিথ্যে কথা শুনে সন্ধ্যাবেলাটা কাটাতে হবে। শান্ত গলায় বড়দা বলল, কথাটা শুনে তারপর সত্যি মিথ্যে বিচার করা উচিত। তাহলে আরম্ভ করি। গত বছর। অমূল্যর নাক থেকে একটা সশব্দ দীর্ঘশ্বাস বের হলো। বড়দা বলল, গত বছর আমার প্ল্যানচেটে ভূত নামাবার শখ হয়েছিল, বোধহয় তোমাদের মনে আছে। যারা জানে শোনে তাদের পক্ষে ভূত নামানো অতি সহজ ব্যাপার। দরকারি আসবাবের মধ্যে শুধু একটা তেপায়া টেবিল। অমূল্য বিড়বিড় করে বলল, আর একটা গুলিখোর। বড়দা ওদিকে কান্না দিয়ে বলতে লাগলো, একদিন একটা ছোট দেখে তেপায়া টেবিল জোগাড় করে সন্ধ্যের পর আমাদের তেতলার সেই নিরিবিলি ঘরটায় বসে গেলাম। আমি, আমার বউ আর পেঁচো। অমূল্য বলল, এই বয়স থেকেই ছোট ভাইটির মাথা খাওয়া হচ্ছে কেন? বউয়ের কথা না ছেড়েই দিই, কারণ যেদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে সেদিনই তার যা হবার হয়ে গেছে। বড়দা বলল, পেঁচোকে নেবার কারণ 3 জনের কমে চক্র হয় না। তাছাড়া সে ছেলে মানুষ, সুতরাং মিডিয়াম হবার উপযুক্ত। সে যাক, মেঝের ওপর টেবিল ঘিরে তো বসা গেল, কিন্তু ভাবনা হলো কাকে ডাকি। ভূত তো আর একাধটি নয়, পৃথিবীর আরম্ভ থেকে আজ পর্যন্ত যত লোকের ঈশ্বর প্রাপ্তি ঘটেছে সকলের দাবি সমান। এখন কাকে ফেলে কাকে ডাকি? কিছুক্ষণ চুপ করে থেকে বড়দা বলল, আমাদের সুভাষকে চেনো তো? জুনিয়র উকিল। তার ভগ্নিপতি সুরেশবাবু হাওয়া বদলাতে এসে গত শীতকালে নিউমোনিয়ায় মারা যান, বোধহয় তোমাদের মনে আছে। অমূল্য, তুমি তো পড়াতে গিয়েছিলে। হঠাৎ সেই সুরেশবাবুকে মনে পড়ে গেল। তখন 3 জনে আলোটা কমিয়ে দিয়ে টেবিলের উপর আঙুলে আঙুল ঠেকিয়ে সেই সুরেশবাবুর ধ্যান শুরু করে দিলাম। বেশিক্ষণ নয় ভাই, মিনিট 5 চোখ বুজে থাকবার পর চোখ চেয়ে দেখি পেঁচোটা কেমন যেন জুবুথুবু হয়ে গেছে, কষবে লাল গড়াচ্ছে, চোখ একেবারে কিরকম যেন বিজবিজ করে কি সব বকছে। কিরে বলে একটা ঠেলা দিলাম তাকে, কাছ হয়ে পড়ে গেল। বউ তো বাবা গো বলে আমাকে খুব ঠেসে জড়িয়ে ধরল। ঋষি বলল, বস্তুতন্ত্র এসে পড়ছে, এবার আসল গল্পটা আরম্ভ হোক। বড়দা বলল, বুঝলাম ভূতের আবির্ভাব হয়েছে। পেঁচোকে অনেক প্রশ্ন করলাম, কিন্তু সে জড়িয়ে জড়িয়ে কি যে উত্তর দিল ঠিক বোঝা গেল না। বড়ই মুশকিল। তখন আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল।
কাগজ পেন্সিল এনে পেঁচোর হাতে ধরিয়ে দিলাম। পেন্সিল হাতে পেয়ে পেঁচো শটান উঠে বসল, উঠে বসে লিখতে আরম্ভ করে দিল। সে এক আশ্চর্য ব্যাপার, পেঁচোর চোখ বন্ধ, মুখ দিয়ে লাল গড়াচ্ছে আর প্রাণপণে কাগজের উপর লিখে যাচ্ছে। পকেট থেকে এক তাড়া কাগজ বের করে বড়দা বলল, আবার হাতের লেখা দেখে অবাক হয়ে যাবে। দস্তুর মতো পাকা হাতের লেখা, কে বলবে যে পেঁচো লিখেছে? অমূল্য লেখাটা ভালো করে দেখে বলল, পেঁচো লিখেছে কেউ বলবে না বটে, কিন্তু তোমার লেখা বলে অনেকেই সন্দেহ করতে পারে। বড়দা বলল, এই লেখা হাতে পাওয়ার পর আমি সুভাষের বাড়ি গিয়েছিলাম। সুরেশবাবুর পুরনো একখানা চিঠির সঙ্গে মিলিয়ে দেখলাম অবিকল তাঁর হাতের লেখা। বিশ্বাস না হয় তোমরা যাচাই করে দেখতে পারো। অমূল্য বলল, অবশ্যই দেখব। ঋষি বলল, সে যাক, এখন তুমি কি বলতে চাও ওই কাগজের তাড়াটা সুরেশবাবুর প্রেতাত্মার জবানবন্দি? বড়দা বলল, এটা হচ্ছে তার মৃত্যুর ইতিহাস। পুরোপুরি সত্যি কিনা সে কথা কেউ বলতে পারে না, কিন্তু গোড়ার খানিকটা যে সত্যি সেটা সুভাষ সেদিন স্বীকার করেছিল। এইবার তবে আসল গল্পটা শোনো। এই বলে বড়দা কাগজের তাড়াটা তুলে নিয়ে পড়তে আরম্ভ করল। যারা মুঙ্গের শহরের সাথে পরিচিত তারা জানেন যে উক্ত শহরে পিপর পাতি নামক যে বিখ্যাত রাস্তা আছে, তার পশ্চিম প্রান্তে গঙ্গার কূলে মুসলমানদের একটি বহু পুরনো গোরস্থান আছে। বোধ করি এই গোরস্থানের সব গোরগুলি 100 বছরের উপর বয়সের। স্থানটি অনাদৃত, খুব একটা যত্ন নেয় না কেউ। কাঁটা গাছ ও জঙ্গলের ফাঁকে ফাঁকে হাড় বের করা এই কবরগুলি কোন রকমে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে। এই গোরস্থানের এক কোণে একটি কোষ্টি পাথরের গোর আছে। এই গোরটি সম্বন্ধে শহরে অনেক ভুতুড়ে গল্প প্রচলিত ছিল। এইসব আজগুবি গল্প শুনে আমি কৌতূহলী হয়ে উঠেছিলাম। আমার বড় শালা বললেন যে গোরটা নাকি সজীব। 50 বছর আগে নাকি এক সাহেব ওই গোর লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল। গুলির আঘাতে পাথর ফেটে ঝলকে ঝলকে রক্ত উঠেছিল। সে রক্তের দাগ এখনো নাকি মিলিয়ে যায়নি। গোড়ের গায়ে তেমনি শুকিয়ে গড়িয়ে আছে। আর যে নাস্তিক সাহেব গুলি করেছিল সেও প্রাণে বাঁচেনি। সেই রাতেই ভয়ঙ্কর ভাবে তার মৃত্যু হয়েছিল। একদিন শীতের সন্ধ্যায় শালাকে সঙ্গে নিয়ে গোরটি দেখতে গেলাম। শালা আমারই সমবয়সী, প্রেতজনিতে অটল বিশ্বাস। আমি কিছুদিন যাবৎ মুঙ্গেরে এসে শালার বাড়িতেই হাওয়া বদল করছিলাম, সঙ্গে স্ত্রীও ছিলেন। গোরস্থানের কাছে গিয়ে দেখলাম জায়গাটি কাঁটা গাছের বর্মে প্রায় দুর্ভেদ্য হয়ে আছে। অনেক যত্নে অনেক সাবধানে পা ফেলে কাপড় চোপড় বাঁচিয়ে সেই ভুতুড়ে গোরটির সামনে গিয়ে দাঁড়ালাম। কালো পাথরের গোর। আপাত দৃষ্টিতে ভৌতিক কিছুই চোখে পড়ল না। হঠাৎ যখন আমরা গোরটির একেবারে কাছে এসে পৌঁছেছি, তখন সেই কালো পাথরের উপর শুয়ে থাকা আরো কালো একটা জন্তু বোধহয় আমাদের পায়ের আওয়াজে জেগে উঠে একবার আমাদের মুখের উপর তার তীক্ষ্ণ চোখ মেলে ধরে আস্তে আস্তে গোরের আড়ালে চলে গেল। দেখলাম একটা কুকুর, রং কুচকুচে কালো, শরীর যে হিসেবে লম্বা সেই হিসেবে উঁচু নয়, পাগুলো বাঁকা বাঁকা এবং অত্যন্ত খর্ব। কিন্তু সবচেয়ে ভয়াবহ তার চোখ দুটো, হলদে রঙের সাথে কিছুটা রক্তাভ এবং মণিহীন। পলক ফেললে মনে হয়
যেন অন্ধকার রাতে খদ্দত জ্বলছে। শালা বলল, লোকে বলে ওই কুকুরটাই সাহেবের টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল। আমি বললাম 50 বছর আগে, কিন্তু কুকুরটাকে তো অত বয়স্ক বলে মনে হলো না। আমরা কবরটার একেবারে পাশে গিয়ে দাঁড়ালাম। দেখলাম কুকুরটা যে জায়গায় শুয়েছিল ঠিক সেই জায়গায় পাথরের খানিকটা চটে উঠে গেছে এবং তারই চারিপাশে লাল রঙের একটা পদার্থ শুকিয়ে আছে। হঠাৎ দেখলে রক্ত বলে ভুল হয়, যেন ওই কুকুরটা সমাধির রক্তাক্ত ক্ষতটাকে বুক দিয়ে আগলে থাকে। শালা জিজ্ঞেস করলো, কি রকম বোধ হচ্ছে? আমি বললাম, আশ্চর্য বটে, আমার মনে হয় খুব গরম একটা ধাতু দিয়ে এই পাথরে আঘাত করা হয়েছিল, আর তাতেই এইরকম হয়েছে। আমার মন্তব্য শুনে শালা আধ্যাত্মিকভাবে একটু হাসলো, বলল, তা হবে, কিন্তু তা যে একেবারেই হতে পারে না সেটা তার গলার আওয়াজে বেশ বোঝা গেল। কোনো একটা তর্কাধীন বিষয়ের আলোচনায় মানুষ যখন অট্টহাস্য করে, যেন অপর পক্ষের সঙ্গে তর্ক করাটাই ছেলে মানুষই, তখন অপর পক্ষের মনে রাগটা হওয়া খুবই স্বাভাবিক। আমারও একটু রাগ হলো, কিন্তু যে লোক তর্ক করতে অসম্মত তাকে প্রত্যক্ষ প্রমাণ দিয়ে বুঝিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তাই আমি বললাম, আচ্ছা এক কাজ করা যাক, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এই পাথরটা ভেঙেই দেখা যাক না ঝলকে ঝলকে রক্ত বেরোয় কিনা। আর চোখে দেখাচ্ছে বড় তো আর কোনো প্রমাণ নেই। কাছেই একটা বড় পাথর পড়েছিল, আমি সেটা তুলে নিয়ে গোড়ে আঘাত করতে যাব এমন সময় সেই কুকুরটা কোথা থেকে ছুটে এসে একটা বিশ্রী রকমের চিৎকার করে উঠল এবং সমস্ত দাঁত বের করে অত্যন্ত হিংস্র ভাবে আমাকে শাসিয়ে দিল। শালা আমার হাত ধরে টানতে টানতে বলল, চলে এসো চলে এসো, কি যে তোমার পাগলামি। কুকুরটার আকস্মিক আবির্ভাবে আমার শালা যতটা অভিভূত হয়ে পড়েছিল, বাস্তবিক পক্ষে আমি কিন্তু ততটা হইনি। অথচ একটা হিংস্র কুকুরকে অযথা ঘাঁটানো বিশেষ যুক্তির কাজ নয়। তাই পরীক্ষার কাজ অসম্পূর্ণ রেখে আমরা যখন বাড়ি ফিরে এলাম তখন তুমুল তর্ক বেঁধে গেছে। বাড়ি ফিরতেই আমার শালার বউ এবং যার সম্পর্কে শালার সাথে সম্বন্ধ, মানে আমার গিন্নি, তারা এসে যুদ্ধে যোগ দিলেন। দুজনেই নবীনা, বিদুষী, প্রতীচ্যের আলোক তাদের চোখে সোনার কাঠি স্পর্শ করিয়েছে। তারা এসেই আমার পক্ষে যোগদান করলেন। শালা বেচারি একা পড়ে গেল। তর্কে যে ব্যক্তি হারে তার জেদ বেড়ে যায়, যুক্তির দিকে তখন আর তার ভ্রুক্ষেপ থাকে না। শালা শেষে চটে উঠে বলল, মানতে না চাও মেনো না, কিন্তু দুপুর রাত্রে একলা ওই জায়গায় যেতে পারে এমন লোক তো কোথাও দেখি না। শালার বউ উৎসাহী চোখে বলল, আচ্ছা, এমন লোক যদি পাওয়া যায় যে যেতে পারে, তাহলে তো মানবে যে তোমার ভূত শুধু তোমার ঘাড়েই ভর করে আছে, আর কোথাও তার অস্তিত্ব নেই। শালা গম্ভীর কণ্ঠে বলল, একলা রাত্রে সেখানে যেতে পারে এত সাহস কারুর নেই। আর যদি বা কেউ যায়, সে যে ফিরে আসবে এমন কোনো সম্ভাবনা দেখি না। আমি বললাম, সকলের সাহস এবং সম্ভাবনা সমান নয়, আমি যেতে প্রস্তুত আছি। শালা অতি বিস্ময় কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি প্রস্তুত আছো? রাত 12টার সময় একলা? তার মুখে আর কথা সরল না। আমি হেসে বললাম, নিশ্চয়ই, এই দেশে বেশি দিন থাকিনি বলেই বোধহয় আমার সেই সাহসটুকু আছে। তাহলে আজই ভালো, আজ বোধহয় অমাবস্যা। শাস্ত্র অনুসারে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানব আর সবাই এই মর্তভূমিতে ফিরে এসে দিক বিদিকে নাচ করে বেড়াবেন। অতএব এই সুযোগ ছাড়া উচিত হবে না। শালা ভয় ভয় চোখে চেয়ে বলল, গোয়ার তুমি করো না সুরেশ, ভারী খারাপ জায়গা, এসব বিষয়ে তোমার অভিজ্ঞতা নেই। শালার বউ হেসে উঠে প্রতিবাদ করল,
ভয় পাবেন না সুরেশ বাবু, আপনার জন্য একটা খুব ভালো প্রাইজ ঠিক করে রাখলুম। আপনি জয় করে ফিরে এলেই এ বাড়ির কোন এক মহিলা আপনার কপালে একটা লাল টিকা পরিয়ে দেবেন। ভূতজয়ী বীরের সেই হবে রাজ টিকা। আমি উৎসাহ দেখে বললাম, লোভ ক্রমেই বেড়ে যাচ্ছে। মহিলাটা কে শুনি? তিনি হেসে বললেন, তার সঙ্গে কারুরই তুলনা হয় না। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, ওই জাতীয় প্রাইজ যদিও আমার ভাগ্যে খুব দুর্লভ নয়, কি বকছো, দাদা রয়েছেন যে। তবু অধিকের প্রতি আমার কোনো বিরাগ নেই। তাহলে চুক্তি পাকা হয়ে গেল, আজ রাতেই যাব। কিন্তু আমি যে সত্যি সত্যি কবরের কাছে গিয়েছি, এদিক ওদিক ঘুরে ফিরে আসিনি, এ কথা শেষকালে আপনাদের বিশ্বাস হবে তো? শালার বউ অতি দূরদর্শিনী, বললেন, আপনার মুখের কথা আমরা বিশ্বাস করব নিশ্চয়ই, কিন্তু যাকে বিশ্বাস করানো দরকার তিনিই হয়তো করবেন না। অতএব আপনাকে একটা কাজ করতে হবে, খড়ি দিয়ে গোড়ের উপর নিজের নামটা লিখে আসতে হবে। তথাস্তু। গিন্নির দিকে ফিরে বললাম, তোমার দাদার প্রেত তত্ত্বের মাথায় বজ্রাঘাত করে দিয়ে আসা যাক, কি বলো? হ্যাঁ? অল্প দ্বিধা জড়িত হাসি ছাড়া ওদিক থেকে আর কোনো জবাব পাওয়া গেল না। শালা বললেন, ফাজলামি ছাড়ো, আমি তোমায় কিছুতেই যেতে দিতে পারি না। শালার কথা শুনলাম না, কারণ অনেক ক্ষেত্রে এগিয়ে যাওয়া যতটা সহজ, পেছনে ফিরে আসাটা ততটা সহজ নয়। রাত 11:30টার সময় গরম জামায় আপাত মস্তক নিজেকে ঢেকে একটা কড়া গোছের বর্মা চুরুট ধরিয়ে বের হলাম। এতক্ষণে গিন্নির মুখে কথা ফুটল, বলল, থাক থাক, গিয়ে কাজ নেই। আমি হেসে উঠলাম, পাগল, ভাই বোন দুজনকার ধার দেখছি একই রকম, ছাড়ো তো। শালা কিছু এমন বিশ্রী অন্ধকার বোধ করি আর কোনো দিন দেখিনি। একটা গুরুভার পদার্থের মতো অন্ধকার যেন চারিদিক চেপে বসে আছে। পথ চলতে চলতে প্রতি পদে মনে হয় পর মুহূর্তে এক চাপ অন্ধকারে ঠোকর লেগে হুমড়ি খেয়ে পড়ে যাব। চুরুটের লম্বা টান মেরে আনন্দে উৎসাহে এগোতে লাগলাম। সমস্ত ইন্দ্রিয়গুলি অজ্ঞাতসারে এমন সতর্ক সন্দিগ্ধ হয়ে উঠল যে নিজের পদধ্বনি শুনে নিজেই চমকে উঠলাম। মনে হলো কে যেন চুপি চুপি পেছন থেকে আমার অত্যন্ত কাছে এসে পড়েছে। কিন্তু অকারণে ভয় পাওয়ার পাত্র আমি নই। মনে মনে বেশ বুঝতে পারলাম, রাত দুটোর এই অন্ধকার, এই স্তব্ধতা, এই বিজনতা সকলে মিলে আমার আন্তরিক সাহসকে দুশ্ছেদ্য একটা ষড়যন্ত্রের জালে ধীরে ধীরে জড়িয়ে ফেলবার চেষ্টা করছে। একটা অলৌকিক মায়া যেন আমার চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে। মাকড়সা যেমন শিকারকে প্রথমে সূক্ষ্ম তন্তুর সহস্র পাকে জড়িয়ে পরে ধীরে ধীরে জীর্ণ করে ফেলে, তেমনি এই অদৃশ্য শক্তি আমার সহজ সত্তাকে ক্রমে ক্রমে অভিভূত করে ফেলছে। ক্রমে পিপর পাঁতি রাস্তার পূর্ব প্রান্তে এসে পড়লাম। এটারই উল্টো দিকে কবরস্থান। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, মাথার উপর বহু উঁচুতে তাদের শাখা প্রশাখা মেলে ধরেছে। অন্ধকার আরো জমাট বেঁধে এলো। হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাসের মতো একটা স্পর্শ পেলাম। শরীরের সমস্ত রোম শক্ত হয়ে দাঁড়িয়ে উঠল। পরক্ষণেই একটা খুব ছোট জিনিস পিঠের ওপর দিয়ে খড়খড় শব্দ করে নিচে গড়িয়ে পড়ল। বুঝলাম
ওপর থেকে একটা শুকনো পাতা ঝরে পড়েছে পিঠের ওপর। আরামের নিঃশ্বাস ফেলে এগোতে লাগলাম। লম্বা টানের চোটে চুরুটটা প্রায় শেষ হয়ে এলো। অন্য সময় হলে ফেলে দিতাম, কিন্তু আজ সেটাকে কিছুতেই ছাড়তে পারলাম না। তার জ্বলে থাকা শেষটুকু যেন একটু প্রাণের সংস্রব ছিল। এই নিঃসঙ্গ অন্ধকারের মধ্যে আমার সমস্ত অন্তরাত্মা যেন সঙ্গীর জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। তখন ওই ক্ষীণ রশ্মিটুকু জীবন্ত সঙ্গীর মতো প্রাণের মধ্যে ভরসা জাগিয়ে রেখেছিল। ওটাকে ফেলে দিলে যে অনেকখানি সাহসও চলে যাবে, সেটা বেশ বুঝেছিলাম। কিন্তু ক্রমে যখন আঙুল পুড়তে লাগলো, তখন সেটাকে ফেলে দিতেই হলো। একবার বেশ ভালো করে টেনে নিয়ে সামনের দিকে কিছু দূরে ফেলে দিলাম। ফেলে দেওয়া মাত্র মনে হলো যে আঙুল দুটো দিয়ে চুরুট ধরিয়েছিলাম, সেই দুটো আঙুলের ফাঁক দিয়ে খানিকটা ঠান্ডা বাতাস শরীরের মধ্যে ঢুকে পড়ল। আমার চোখ ছিল ওই ফেলে দেওয়া চুরুটটার উপর। সেটা মাটিতে পড়া মাত্র আগুন ছিটকে উঠল। তারপর এক আশ্চর্য ব্যাপার ঘটল। ছিটকোনো আগুনটা মাঝপথে দুটো আকৃতি ধরে পাশাপাশি একসঙ্গে নড়তে আরম্ভ করলো। মাটি থেকে প্রায় 1 হাত ওপরে থাকা পরস্পরের 4টে আঙুলের ব্যবধানে এই ক্ষুদ্র আগুনের গোলা দুটো একজোড়া লাল জোনাকির মতো সামনের দিকে চলতে আরম্ভ করলো এবং মাঝে মাঝে মিটমিট করতে লাগলো। আমার মাথা বোধহয় গরম হয়ে উঠেছিল, কিন্তু কি জানি কেন আমার ধারণা জন্মালো যে ওই মিটমিট করা আগুনের স্ফুলিঙ্গ দুটো আর কিছুই নয়, দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে। এবং এই চোখ দুটোর পেছনে একটা ছোট আকারের কুকুরের কালো রং যে অন্ধকারে মিশে আছে, তা যেন মনে স্পষ্ট অনুভব করলাম। চলতে চলতে কখন দাঁড়িয়ে পড়েছিলাম লক্ষ্য করিনি। চোখ দুটো সামনে কিছু দূরে দাঁড়ালো। তারপর কতক্ষণ যে চোখের পাতা না ফেলে আমার মুখের দিকে তাকিয়ে রইল জানি না। মনে হলো বহুক্ষণ পরে সেই চোখের পাতা পড়ল। তখন সেটা আবার চলতে আরম্ভ করলো। আমিও পেছন পেছন চললাম। শরীরের উপর তখন কোনো অধিকারই নেই। স্বপ্নে বিভীষিকার সামনে থেকে পালাবার ক্ষমতা যেমন লোপ পায়, আমিও তেমনি নিতান্ত নিরুপায় ভাবে ওই চোখের পেছন পেছন হাঁটতে লাগলাম। স্বাধীন ইচ্ছে তখন একেবারে অবশ। আছে কেবল সমস্ত চেতনা ব্যাপী দিকবিদিক জ্ঞান শূন্য ভয়। কতক্ষণেই আগুনের চোখ আমাকে তার আকর্ষণ প্রভাবে টেনে নিয়ে গিয়েছিল আমার ধারণা নেই। একবার চেতনার অন্তরতম প্রদেশে যেন তীক্ষ্ণ অনুভূতির ছায়া পড়েছিল যে পাকা রাজপথ দিয়ে চলছি না। আর একবার মনে হয়েছিল বোধহয় একটা গাছের মোটা শিকড়ে ঠোকর খেলাম। কিন্তু সেসব আমার ইন্দ্রিয় উপলব্ধির বাইরে। হঠাৎ একটা বড় রকমের ঠোকর খেলাম, এটা বেশ মনে আছে। তারপর হুমড়ি খেয়ে পড়তেই নিচের দিকে গড়াতে আরম্ভ করলাম। কোথায় পড়েছি কোনো ধারণাই ছিল না। অন্ধকারে দেখাও অসম্ভব। কিন্তু এই পতন যে অনন্তকাল ধরে চলতে থাকবে এবং পতনের লক্ষ্য যে একটা অতল স্পর্শ স্থানে লুকিয়ে আছে, সেটা মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেল।
অথচ কি নিদারুণ সেই পতন। গড়াতে গড়াতে এক ধাপ থেকে অন্য ধাপে পড়ছিলাম এবং প্রত্যেক ধাপে নিচে গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেহের হাড়গুলো যেন একবার করে ভেঙে যাচ্ছিল। এই নিচে নেমে যাওয়ার শেষ ধাপে যখন এসে পৌঁছলাম, তখন জ্ঞান বিশেষ ছিল না, কিন্তু একটা অনন্ত যন্ত্রণার পথ যে অতিক্রম করে এসেছি সেটা সমস্ত শরীর দিয়ে টের পেলাম। অনেকক্ষণ পর চোখ মেললাম। সেই দেহহীন লাল চোখ দুটো আমার মুখের অত্যন্ত কাছে ঝুঁকে পড়ে কি যেন পরীক্ষা করছে। দেহের রক্ত তো জল হয়ে গিয়েছিলই, এবার সেটা একেবারে বরফ হয়ে গেল। একটা অসহ্য শীতের শিহরণ সমস্ত দেহটাকে যেন ঝাঁকানিয়ে দিয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। সূর্যোদয়ের কিছু আগে জ্ঞান হলো কালকের রাত যে স্বাভাবিকভাবে কাটেনি, এই চিন্তা নিয়ে চোখ মেললাম। ঘাসের উপর শুয়ে আছি দেখে তাড়াতাড়ি উঠে গেলাম। গায়ে দারুণ ব্যথা। আবার শুয়ে পড়লাম। তখন ক্রমশ সব মনে পড়ে গেল। ঘাড় না নেড়ে যতদূর সাধ্য দেখে বুঝলাম পিপরপাতি রাস্তার পাশে পাশে কেল্লার যে শুকনো গড় খাই গিয়েছে তারই তল দেশে বাবলা গাছের ঝোপের মধ্যে পড়ে আছি। সূর্য উঠল। এখানে সমস্ত দিন পড়ে থাকলেও কেউ কারুর খোঁজ পাবে না, এটা নিশ্চিত। শরীরে তো নড়বার শক্তি নেই। প্রচন্ড এক হ্যাঁচকা মেরে উঠে দাঁড়ালাম। চোখ থেকে আরম্ভ করে দেহের সমস্ত রোম ব্যথায় টনটন করে উঠল। কিন্তু বাড়ি গিয়ে পৌঁছতেই হবে। অসীম ক্ষমতায় মৃত প্রায় দেহটাকে টানতে টানতে কি করে বাড়িতে নিয়ে গেলাম সেটা বোঝাবার মতন ক্ষমতা আমার নেই। বাড়ি যেতেই সকলে চারিদিক থেকে ছুটে এলো এবং উৎকণ্ঠিত প্রশ্নে আমার ক্ষীণ চেতনা আবার লোপ পাওয়ার জোগাড় হলো। শালা সকলকে সরিয়ে দিয়ে আমাকে একটা ইজি চেয়ারে বসিয়ে ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলো, সারা রাত কোথায় ছিলে? আমরা সকলে তোমার জন্য। উত্তর দিতে গেলাম, কিন্তু কি ভয়ানক। গলার স্বর একেবারে বন্ধ হয়ে গেছে। প্রাণপণে চেষ্টা করে একটা কথা উচ্চারণ করতে পারলাম না। শালা আমাকে দুধ আর ব্র্যান্ডি খাইয়ে ডাক্তার ডাকতে গেল। ডাক্তার যখন এলেন তখন বিছানায় শুয়ে আছি। ভয়ানক কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। স্ত্রী ও আমার শালা মলিন মুখে মাথার কাছে বসে আছে। ডাক্তার পরীক্ষা করে বললেন, দুটো লাংসই এফেক্ট করেছে, নিউমোনিয়া। তারপর আবার অজ্ঞান হয়ে পড়লাম। ঘুম ভেঙে দেখি শরীর বেশ ঝরঝরে হয়ে গেছে। কোথাও কোনো ব্যথা নেই। কে একজন পেছন থেকে জিজ্ঞাসা করলো, এখন কেমন লাগছে? ফিরে দেখি বিনোদ, আমার ছেলেবেলার স্কুলের বন্ধু। অনেক দিন পর তাকে দেখে বড় আনন্দ হলো। বললাম, বেশ ভালোই মনে হচ্ছে ভাই। বুকের উপর যে একটা ভার চাপানো ছিল সেটা আর টের পাচ্ছি না।
বিনোদ অল্প হেসে বলল, প্রথমটা এরকম মনে হয় বটে। আমার যখন কলেরা হয় হঠাৎ মনে পড়ে গেল, তাই তো বিনোদ তো আজ 10 বছর হলো কলেরায় মারা গেছে। আমি তো নিজের হাতে ওর গায়ে আগুন দিয়ে এসেছি, তবে সে এখানে এলো কি করে? মহা বিস্ময়ে জিজ্ঞাসা করলাম, বিনোদ, তুমি তো বেঁচে নেই, তুমি তো অনেক দিন মারা গেছো। বিনোদ এসে আমার দুটো হাত ধরল, কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে থেকে আস্তে আস্তে বলল, তুমিও তো আর বেঁচে নেই বন্ধু।